যা খাওয়াচ্ছে তাই খাবো। গরম 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 চায়ের লিকার অনেক দিয়ে দিয়েছে, আরো কম চায়ের লিকার। এই জিনিসগুলো মা পাঠিয়েছে, ময়দার গোল্লাগুলো পাকাচ্ছে, আমার মামনিটা পাকাচ্ছে। এটা একটা জোগাড় বানিয়েছি। সব ঘর দোর গুছানো হয়ে গেছে। এখানটা আমার বেটু ধুয়ে নিয়েছে, বেসিনটা ধুয়ে নিয়েছে, এই ঘর সব পরিষ্কার হয়ে গেছে। আর একটু পরে আমার হাজবেন্ড আসবে। আপনাদেরকে আমার গাছগুলো দেখাই। গাছগুলো সব ওই সাইড থেকে আমি এই সাইডে করে দিয়েছি, কেন কি ওই সাইডে রোদ পাচ্ছিল না বলে ভালো করে গ্রো করছিল না। তো এই দেখুন কারি পাতা গাছটা এখানে নিয়ে আসার পরে এই উপর দিকে এই পাতাগুলো সব নতুন বেরিয়েছে এখন। আর নিচের দিকে যে পাতাগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি ইউজ করার জন্য। এখানেও গাছগুলো ভালো হয়েছে, গ্রো হয়ে গেছে। পাম ট্রিটাও বার করে দিয়েছি, মানে ওখানে ওয়েদারটা ভালো পাচ্ছিল না। আর এই গাছটার এখানে দেখুন নতুন নতুন পাতা বেরিয়েছে, সব কালারফুল। আর এখানে যে নতুন ধনে পাতার গাছটা লাগিয়েছিলাম, যেটাতে পুদিনা পাতা লাগিয়েছিলাম আমি, সেই পুদিনা পাতার গাছটা ওটা তো হলো না, ওই জন্য এটাতে আবার ধনে পাতাও করে দিয়েছি। এগুলো বেরিয়েও গেছে ধনে পাতাগুলো। আর জেড প্ল্যান্টটার কি দশা হচ্ছে বুঝতে পারছি না, এটা বাঁচছেও না আর মরছেও না, বুঝতে পারছি না কি ব্যাপার। আর এখানে কলার খোসাগুলোকে শুকাতে দিয়েছি। এই গাছটা আল্লাহর রহমতে খুব ভালো গ্রো করেছে, অনেকটা বেড়ে গেছে। তুলসী গাছটার কি ব্যাপার বুঝতে পারছি না, এটা মনে হয় হবে না, আর মরে গেছে মনে হয়। কেন হলো না সেটাও বুঝতে পারছি না। অডিনিয়াম গাছের পাতাগুলো তো সব ঝরে পড়ে গেছে, কিছুই করিনি। আমাকে গাছের দোকানের লোকটা বলেছিল যে নিয়ে গিয়ে রোদে রাখবেন, আমি তো রোদেই রেখেছিলাম, কিন্তু তাও গাছের পাতাগুলো সব হলুদ হয়ে নিয়ে ঝরে পড়ে গেছে। কি ব্যাপার বুঝতে পারছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্লিজ স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে যে ধনেপাতার গাছটা ছিল, ধনেপাতার গাছে ধনেপাতাও বেরিয়ে গেছে, কি সুন্দর, অনেক ধনেপাতা বেরিয়েছে আল্লাহর রহমতে। এখানে আমার ওয়াশিং মেশিনে কাপড় ঘোরানো হয়ে গেছে সকাল সকাল, খালি মেলতে বাকি আছে। আর এখানে ফ্রিজটা সাফিন খুলেছে, ফ্রিজের পয়েন্টটা লাগাইনি। এবার আমি রান্না করব। আমার বেটু কিছু সবজি নিয়ে এসছে, সবজি আছে ঘরে, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এসবগুলো দরকার ছিল, ওগুলো নিয়ে এসছে। দেখি ওগুলো ঢালি। ওই নিয়ে এসছে কাঁচা লঙ্কা, এখানে সবজি আছে, এগুলো ঢেলে নিয়ে তারপর রান্নাবাতি স্টার্ট করবো। ভাত চাপিয়ে দিয়েছি। এই গ্যাসটা একটুখানি খারাপ হয়ে গেছে, ওই জন্য স্লো, খুব আগুনটা স্লো চলছে। ভাত চাপানো হয়ে গেছে। এখানে আমি রেজালার জন্য এটা মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে। আর এখানে পুঁই শাক কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে ক্লিন করে রেখেছি। আর কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে করবো। এখানে কুমড়ো পুঁই শাকটা রান্না করবো বলে পেঁয়াজ কাটা আছে। এবার ফটাফট এই দুটো রান্না করে নিই, আর সালাদ বানাবো, ব্যাস, আর কিচ্ছু নয় আজকে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এখানে আমি কুকারটা চাপিয়ে নিয়েছি, কুকারে তেলও দিয়ে নিয়েছি। আমি সাদা তেল ইউজ করেছি, মানে রিফাইন্ড অয়েল যেটা হয় ইউজ করেছি। ওখানে দুটো তেজপাতা দিয়ে নিয়েছি, দিয়ে ম্যারিনেট করা যে গোশটা রাখা ছিল সেটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে কুকারটাকে বন্ধ করে দেবো। দিয়ে একটা সিটি হলে তখন ওটাকে কম গ্যাস করে দেবো। সাফুন মোছা হয়ে গেছে বুয়ার। পাপোশগুলো সব একটু বিছিয়ে নাও, আর সব লাইটগুলো যত জ্বলছে চারিদিকে সব বন্ধ করে দাও। চারিদিকে লাইটগুলো এখন জ্বলে এই টাইমটাতে। বুয়া মুছে সব নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে চলে গেছে। এবার আমি কুমড়ো পুঁই শাকটা চাপিয়ে নেবো। একদিকে ভাত, একদিকে মানে কোস্তের রেজালা সব চাপিয়ে দিয়েছি। এবারে কুমড়ো পুঁই শাকটাও চাপিয়ে নিই। আমি অনেক দিন ভিডিও আপলোড করিনি, তো আমার যারা খোঁজ নেওয়ার তারা খুব খোঁজ নিচ্ছে। কদিন ব্রেক নিয়েছিলাম, ব্রেক নিয়ে একটুখানি নিজেকে ফ্রেশ করলাম, তারপর আজকে আবার ভিডিও বানাচ্ছি। যারা আমার খোঁজ নিচ্ছে তাদের জন্য স্পেশালি বানাচ্ছি। আমি ভিডিও না বানানোতে যারা আমাকে এত খোঁজ নিচ্ছে তাদেরকে অনেক থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা। তেল গরম হয়ে গেছে, তেলেতে পেঁয়াজ দিয়ে দিলাম। কুমড়ো পুঁই শাক চচ্চড়ি সবাই রান্না করতে জানে আশা করি। পেঁয়াজটা হালকা যখন ব্রাউন হয়ে আসবে তখন রসুন দেবো, আর সব মশলাগুলো অল্প অল্প করে দেবো। এটা চিংড়ি মাছটা দিলে আর একটু ভালো লাগে খেতে খুব, কিন্তু আমার কাছে এখন চিংড়ি মাছ নেই। এবারে রসুন বাটা দিয়ে দেবো একটু। আমার বিয়ে হয়েছে 19 বছর হয়ে গেল। তো 19 বছরের আমাদের সংসারে এতদিন এরকম লং ডিস্টেন্সে আমরা খুব কমই থেকেছি, তো আমার জন্য একটু টাফ হয়ে যায় ব্যাপারটা। আমার ছেলের যদি এই ক্লাস 10 না হতো না, তো আমি হয়তো অনেক আগেই শিফট করে যেতাম। সাফিনের ক্লাস 10টা হয়ে যাবার অপেক্ষা করছি, আর কয়েক মাসই আছে, তারপর তো আমরা
ইনশাল্লাহ শিফট করে যাব। নুন দিয়ে নিয়েছি, এবার সব মশলা অল্প অল্প করে দেবো। এটা আমার বেটুর আর আমার খুব ফেভারিট। আপনাদের মধ্যে কে কে ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন। এমন নয় যে শুধু আমারই প্রবলেম হচ্ছে এখানে, ওরও ওখানে অনেক প্রবলেম হচ্ছে। ঘরে খাওয়া অভ্যাস, সারা জীবনের ঘরে খাওয়া অভ্যাস, এখানে ওকে ম্যাক্সিমাম টাইম হোটেলে খেতে হয়। তারপরে এখন তো ধরুন একটু প্রবলেমটা তাও সলভ হয়েছে, ওর দোকানের স্টাফরা একটু ঘরে এসে রেঁধে দেয়। একজন আছে, শফিক ভাই নাম, উনি রান্না করে দেয়, যা পারে যেমন পারে তেমনই রান্না করে দেয়। তা ঘরের খাবারটা খাওয়া হয়, তার জন্য সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ধৈর্য, পেশেন্স, এই জিনিসটা মানুষের মধ্যে অনেকটা এনে দেয়। এরকম এরকম সিচুয়েশন যাদের হয় তাদের ক্ষেত্রে বলছি আমি। এবার মশলা কষা হয়ে গেছে, এবার আমি কুমড়োটা দিয়ে দেবো আগে। কুমড়োটা হালকা একটু 5-7 মিনিট মতন সেদ্ধ হয়ে গেলে তারপর আমি পুঁই শাকটা দেবো। এবার ঢেকে দেবো ঢাকনাটা, 5-7 মিনিট বাদ পুঁই শাকটা দেবো। এবারে কুমড়োটা মোটামুটি হালকা সেদ্ধ হয়ে গেছে, 50% মতন কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এবার পুঁই শাকটা দিয়ে দেবো। আমার হাজবেন্ড বর্ধমানে গেছে 2023 সালে, না সাফিন 2023 সালে না বেটা, তোমার আব্বু 2023 সালে গেছে না বর্ধমান। 2023 সালের মে মাসে গেছে, 2024 সালের মে মাসে। 1 বছর 3-4 মাস মতন হয়ে গেছে, আর কয়েক মাস বাকি আছে। এখানে রেজালাই দেবো বলে আমি কাজু বাদামটা পেস্ট করে নিই, অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ধুয়েও নিয়েছি, ধুয়ে নিয়ে পানিটা ফেলে দিয়েছি, এটা নতুন পানি নিয়েছি আবার। এখন আমি এখানে দুধের সরগুলো তুলে নেবো, অনেক দুধ জমে গেছে। হয় পনির বানিয়ে নেবো ঘরে, আর তা নাহলে মিষ্টি বানিয়ে নেবো কিছু। সরও অনেক জমে গেছে, এবার ঘি বানানোর টাইম হয়ে গেছে। এই দুটোই আমার দুধের হাঁড়ি, দুটোতেই সবসময় দুধ নিই। এর মধ্যে একটা সবসময় ফাঁকা করেই রাখতে হয়, তা নাহলে আবার যখন দুধ আসবে তখন নিতে পারবো না। ওই জন্য বোয়া থাকতে থাকতে আমি এই দুধের হাঁড়ি একটা ফাঁকা করে দিই, তাকে বোয়া মেজে দিতে পারে। সকালে কাজ করে চলে গেছে বোয়া, আবার আসবে দুপুরবেলা একবার আসে বাসনগুলো ধুতে। আমি প্রত্যেক দিনই এইভাবে দুধের সরগুলোকে তুলে নিই, দুধটাকে ফুটিয়ে রেখে দিই রাত্রেবেলায়, আর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভরে দিই। ফ্রিজে ভরে দিলে দুধের সরটা বেশ থিক হয়ে জমে যায়। তো এইভাবে সর তুলতে তুলতে 22-25 দিনের মধ্যে আমার অনেকটা সর জমে যায়। যা সর জমে তাতে আমার 750-800 গ্রাম মতন ঘি আরামসে হয়ে যায়। তো আমাকে বাইরে থেকে ঘি কেনার কখনোই দরকার পড়ে না। কুমড়ো পুঁই শাক দুটোই সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়েছি পানিটাকে শুকানোর জন্য। পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। লাস্টেতে অল্প একটুখানি চিনি দেবো। তারপর এখানে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, সব সার্ভিংগুলো ঢেলে নিয়ে পরে গোসল ফুসল করে নামাজ পড়ে তারপরে এখানে খেতে বসে গেছি আমরা সবাই। আমার পাতে কে ভাত তুলেছে? আফিফা? হ্যাঁ, মুখ দেখেই মনে হচ্ছে ও আমার পাতে ভাত তুলেছে। কি বলছো? যেন কিছুই জানি না আমি। যেটুকুই তোলো, আমি বুঝতে পেরে গেছি ঠিকই। কেমন হয়েছে রান্না বান্না? তুমি এখনো খাওনি? এই গ্লাসটা ওই সাইডে করো তো। সাফিন তুই নিয়েছিনি? লুকিং প্রিটি, আমার মামনি কত কিউট লাগছে। এখন সন্ধে 6:45 হয়ে গেছে। সব পেয়েছো খুঁজে? যা খাওয়াচ্ছে তাই খাবো, দেখি চা করছে আজকে, মোটে চা করেছে আজকে আমার জন্য। থ্যাংক ইউ। গরম 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 গরম। উফ, খেতে বসাবে তো? যা করেছে করেছে, চলো চা তো করে দিয়েছে, কোনো ব্যাপার নয়। কিন্তু চায়ের লিকার অনেক বেশি দিয়ে দিয়েছো। বলছি তুমি চায়ের লিকার অনেক দিয়ে দিয়েছো, আরো কম চায়ের লিকার। আচ্ছা, আমরা তো চায়ের লিকার অনেক কম দিই যখন লাল চা বানাই। 1 চামচ চা দাও। 1 চামচও না, হাফ চামচও দিই না, অল্প একটু কটা দানা দিই খালি। এটাও একটা সুখ। কি কি দিয়েছো? কিচ্ছু নাই, গ্রিন টি আছে, মানে আমাদের তোমার চা পাতাটা, একটু চিনি, একটা লং। গ্রিন টি দিয়েছো না চা পাতা দিয়েছো? চা পাতা। চা পাতা আলাদা হয়, গ্রিন টি আলাদা হয়। গ্রিন গ্রিন লিফ আছে, গ্রিন টি বলতে হয়।
গ্রিন লিভস থাকলে গ্রিন টি বলতে হয়, গ্রিন লিভস থাকলে গ্রিন টি হয়। হ্যালো, বললাম না লিকার একটু বেশি আছে, চাটা খুব ভালো হয়েছে কিন্তু কড়া হয়েছে প্রচন্ড। দেখো তুমি দুধ চা খাও না বলে তোমার সাথে সাথ দেওয়ার জন্য আমিও এখানে লাল চা খাচ্ছি বসে বসে। ঘরে এক গাদা দুধ রাখা আছে কিন্তু চা খুব ভালো হয়েছে। আমি জামাগুলো বানাতে দিয়েছিলাম, জামাগুলো তৈরি হয়ে চলেও এসছে, দুদিনে বানিয়ে দিয়েছে একদম টেলারটা। এখন এগুলো পরে দেখতে হবে কেমন ফিটিং করেছে বাবা। এখানে আবার কি ডিজাইন দিয়েছে বাবা, নর্মাল করতে বলেছিলাম কি করে দিয়েছে রে ভাই। এটা সেই মা আমাকে দিয়েছিল, বর্ধমানে ছিলাম তখন দিয়েছিল, এতদিনে বানিয়েছে এটা। দেখতে তো ভালোই বানিয়েছে, আর পরে দেখতে হবে কেমন হয়েছে। আজকে আমি ডিনারে বানাচ্ছি মোমো। মোমোর জন্য এখানে স্যুপ চাপিয়েছি, হয়ে এসছে স্যুপটা। এবারে আমি রেসিপি শেয়ার করছি না আপনাদের সঙ্গে, অন্য কোনো দিন আবার রেসিপি শেয়ার করব। এখানে মোমোর পুরটা রেডি করে রেখেছি, এখানে চাটনি বানানোর জন্য আদা রসুনটাকে মানে কুচি কুচি করে রেখেছি। এখানে ময়দাও ছানা হয়ে গেছে, ময়দার গোল্লাগুলো পাকাচ্ছে, আমার মামনিটা পাকাচ্ছে গোল্লাগুলো। এখানে আমি টমেটোটা আর কাশ্মীরি লঙ্কাটা সেদ্ধ করে রেখেছি, এটাকে মানে চাটনি বানাবো, মোমো সসটা বানাবো আর কি। এখানে আমার মেয়ে বেলছে, আমি এখানে পুর ভরছি, পুরো মেসি হয়ে আছে, এটাকে ইগনোর করে দিন। মেন যেটা দেখানোর সেটা দেখাই। এতেও আমি দিয়ে দিয়েছি, এখানে 4টে আছে, এইটাতে 4টে আছে, এখানে 4টে 4টে 8টা আছে। আর আমার কাছে বেশি বড় নেই, অথচ টাইম হতে অনেক টাইম লাগবে, ওর জন্য আমি এটা একটা জোগাড় বানিয়েছি। এখানেও আছে 8টা, 4টে 9টা আছে, এখানে 9টা, সরি 9টা আছে। কড়াইয়ের মধ্যে তলাতে পানি দিয়েছি, আর যে প্লেটটা বসানো আছে ওটা হচ্ছে আমার রাইস কুকারের প্লেট, নিচে বসানো থাকে। আর স্টিমার বানিয়ে দিয়েছি ওটাকে, দিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ভালো আইডিয়া হয়েছে এটা। তাহলে এখন অনেক কটা হচ্ছে, 9টা 9টার 8টা কটা হয় সাফিন? 17টা একসঙ্গে বানছে। এখানে এতগুলো আমার করা হয়ে গেছে, অনেক কটাই হয়েছে, এখানে মনে হয় 20-22টা মতন আছে। আর এখানে আছে 8টা, 4টে 4টে 8টা আছে। আর এটাতে কটা আছে, এটা এক্ষুনি দিলাম, 7টা আছে এতে। ব্যাস এটা লাস্ট ব্যাচ, এটা হলেই হয়ে যাবে। আর এখানে আমি করব এখন মোমোর চাটনিটা। বিসমিল্লাহ করো, খেয়ে আমাকে বলো সব কেমন হয়েছে। অনেকক্ষণের মেহনত এটা আমার। এই চাটনি থেকে যাবে তো? থেকে গেলে থেকে যাবে, আগের দিন বানিয়েছিলাম তখন একটু কম পড়ে গেছিলো। আমার ফ্যামিলিতে তো সবাই খুব এনজয় করেছে, আপনারাও এরকম ঘরে বানাবেন, ট্রাই করবেন। রাস্তার থেকে তো ঘরের বানানো অনেক হাইজিনিক হয়। কি ব্যাপার, সবাই চুপচাপ খাচ্ছে, কোনো সাউন্ড নেই কারোর? সবাই খেতে ব্যস্ত। বিউটিফুল হয়েছে। বিউটিফুল হয়েছে। তুমি মেয়োনিজ দিয়েও খাচ্ছ? অসাম হয়েছে, অসাম। স্যুপটা ট্রাই করি, মেয়োনিজ রেখে। বিসমিল্লাহ। সব কটা মজা হয়েছে, খুব মজা হয়েছে, হ্যাঁ না? বলো বলো। খুব মজা। এই জিনিসগুলো মা পাঠিয়েছে, আর কিছুটা আমি আমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিলাম, আর বাকি এত কিছু। সব থেকে বেশি থ্যাংক ইউ মাকে, তো থ্যাংক ইউ বলবোই। আর সব থেকে বেশি হচ্ছে সুমাইয়ার মাকে, সুমাইয়ার মা বানিয়ে পাঠিয়েছে এগুলো। থ্যাংক ইউ চাচিমা এত কিছু পাঠানোর জন্য। যখনই মানে আশাদ আসে বা সুমাইয়া আসে, তখনই মন্ডাটা আমার জন্য ঠিক মনে করে পাঠাই। চলো নাও এবার খাও, কে কি খাবে। এগুলো একটু সাইড করো, গরম করতে হয়, এগুলো গরম করতে হয়। হ্যাঁ ও আচ্ছা, ফ্রিজে ছিল। আব্বা তো রিভিউই দিল না কেমন বানিয়েছি না বানিয়েছি। আমি ক্যামেরাটা নিয়ে, লাইট ক্যামেরাটা নিয়ে আসবে তবে তো। হ্যাঁ রিভিউ দিন। দুটো কম খাবেন মানে ভালো হয়নি? কি বলছেন, আপনার ছেলে এত কম খায়, ও 7টা খেয়ে নিলে আপনি 5টা খাবেন? এটা কি? আমি তো এখন আমার পেটে খাওয়ার এক ফোঁটাও জায়গা নেই, কে খাবে খাও, খালি আমি একটুখানি অল্প একটুখানি এটা খাবো। এটা খুব নরম সফট আছে, খুব মজা। আর একটা মন্ডা খুব মজা লাগে, ওটা হচ্ছে নলেন গুড়েরটা। এটা আসাদের শ্বশুর বাড়ি। তুই কি গরম করছিস? সমস্যা সমস্যা নয়, এগুলো পিঠে।